বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি মানবেন্দ্র পালের গল্প শেলফ। তবু মাধুরী নিতান্ত সাধারণ মেয়ে। বিধাতা তাকে রূপ দেননি, কিন্তু লাবণ্য থেকে বঞ্চিত করেননি। মুখের লাবণ্য এবং অন্তরের সারল্য এই সম্বল করে কুসুমগাঁয়ের মাধুরীলতা যেদিন কলকাতায় এক শিক্ষিত মার্জিত রুচির তরুণের পাশে এসে দাঁড়ালো, সেদিন সে মনে মনে তার ভাগ্য বিধাতার কাছে কৃতজ্ঞতা না জানিয়ে পারেনি। ভাবতে পারেনি তার সৌভাগ্যের স্বর্গরাত এমনি অযাচিতভাবে তাকে একদিন বরণ করে নেবে। সেই বিস্ময় মাধুরীর অনেক দিন কাটেনি। একে একে কোলে তার 2 ছেলে এলো। কলকাতার এক ভাড়াটে গৃহ এই একটি ছোট্ট সংসারের কর্মচঞ্চলতায় মুখর হয়ে উঠল। তারপর একদিন বধূ মাধুরী হন গৃহিণী। তবু মাঝে মাঝে এখনও অবাক হয়ে লুকিয়ে লুকিয়ে কী যেন দেখে স্বামীর মুখে। একটা কঠোর পৌরুষের ছাপ, কী এক উদ্ধত যৌবন, এত দূর থেকেও যেন তার আঁচ এসে লাগে। কিন্তু মাধুরীর কথা এখন থাক। 2 বছর আগের বিস্ময় মাত্র 2 বছরে অনেকখানি মুছে গেছে। যেটুকু আছে হয়তো তাও একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। আজ বসন্ত বদলে গেছে। সে বদল সত্যি বসন্তর আত্মগত না মাধুরীর বিচারগত, সে মীমাংসা হয়নি। যদি আজ এই প্রশ্নই করা যায় বসন্ত সরকারকে, তাহলে সে তার উত্তর দেবে না, একটু হাসবে, সিগারেটের প্যাকেট থেকে শেষ সিগারেটটি নিয়ে ধরাবে আর ধীরে ধীরে ধোঁয়া ছাড়বে। যদি কেউ আবার সেই প্রশ্ন করে, তুমি এত বদলালে কেন, তখনও বাধ্য হয়ে বলবে, দেখো একটা কাজ করবে কি, একটা ভালো খদ্দের দেখে দিতে পারো। খদ্দের? কিসের খদ্দের? একটু শৌখিন খদ্দের চাই। কেন, কি বেচবে? আমার বইয়ের শেলফটা। আশ্চর্য হতে হয়, বইয়ের শেলফের জন্য শৌখিন খদ্দের? এমন সুন্দর শেলফটা হঠাৎ বেচতে যাবে কোন দুঃখে? হাসে বসন্ত, বলে, দুঃখ অনেক, তবে আপাতত 50টা টাকা না পেলে যে দুঃখ হবে তার তুলনা নেই। 50 টাকা? হ্যাঁ, এটার অবশ্য দর আরও বেশি, কিন্তু থাক, তার জন্য তো আর আজকে আফসোস করে বসে থাকলে চলবে না। সে একদিন ছিল যখন ক্ষমতা ছিল, আর আজ এই পর্যন্ত বলে বসন্ত থামে। মাধুরী একরাশ ময়লা কাপড় নিয়ে কলতলায় বসে সোডা দিয়ে কাঁদছিল। হঠাৎ বসন্তের সঙ্গে চোখাচোখি হতেই তীক্ষ্ণ কণ্ঠে বললে, সবই তো বেচলে, এখন বাকিও শেলফটা। ও আপদ দূর হলে আমিও বাঁচি, যত রাজ্যের বই। কিন্তু 50টা টাকা শেলফটার দাম, সেটা এমন কিছু বড় কথা নয়। বড় কথাটা বড় গোপন। সেদিন বসন্ত সরকার অনেক টাকা উপায় করেছিল। 500-700 নয়, একটা মানুষের প্রয়োজনের অতিরিক্ত। সে অতিরিক্ত টাকা নিয়ে কতদিন কতভাবে ছিনিমিনি খেলেছে, কত অপচয়, বন্ধুবান্ধবদের নিয়ে কত উল্লাস বিলাস। তখনও মাধুরী তার পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু মাধুরী ছিল না বলে যে বসন্ত নিতান্ত নিঃসঙ্গ ছিল তা নয়, ছিল আরেকজন। সে এক অতীত ইতিহাস। তখন বসন্ত সরকার রয়েছে বর্ধমানে, বদলির চাকরি। এই চাকরির ক্ষেত্রে আলাপ হরিমোহন মিত্রের সঙ্গে। একই বাড়ির 2 অংশে 2 ভাড়াটে। 2 অংশের মাঝে একটা উঁচু প্রাচীর, তবু তারই মাঝে একটা দরজা। 2 ভাড়াটের মধ্যে ব্যবধান অনেক, তবু তারই মাঝে মিলনগ্রন্থি মঞ্জু। একটা বই পড়তে দেবেন? শুয়ে শুয়ে এক রবিবারের দুপুরে বসন্ত কি একটা বই পড়ছিল। ধর্মর করে উঠে বসলো। মঞ্জু হাসলো, আপনাকে বিরক্ত করলাম না? বসন্তও হাসলো, বলল, বিরক্ত করতে আর পারলে কই, একটা কথা বলেই তো থমকে যাচ্ছ। বিনা আমন্ত্রণে মঞ্জু এলো ঘরের ভেতর। একটা বই দিন না, দুপুরটা যে কী করে কাটাই। কী চাই বলো, আমার কাছে কিন্তু অ্যালজাবরা অ্যারিথমেটিক নেই। মঞ্জু ভ্রুভঙ্গি করে বলল, আমায় কেবল ছাত্রী বলেই দেখেন কেন? ছাত্রী ছাড়াও আমার আর একটা সত্তা আছে। তাই নাকি? বসন্ত একটু ঠাট্টার স্বরে বলল। মঞ্জু কথা বলল না, এগিয়ে এসে টিনের বাক্সটা খুলে বসে পড়ল। তোরঙ্গটার মধ্যে বসন্তর যত রাজ্যের বই জড়ো করা আছে, এ কথা বসন্ত কোনোদিনই কাউকে বলেনি। কেমন করে জানি না মঞ্জু সে খবর পেয়েছিল। তাই আশ্চর্য হলেও বসন্ত বাধা দিল না। মঞ্জু তখনই সে তোরঙ্গ খুলে একটা একটা করে বই বের করে মাটিতে রাখছে।
কোনোটার ওপর থেকে ফু দিয়ে ধুলো সরাচ্ছে, কোনোটা বা আঁচল দিয়ে মুছছে। বসন্ত আশ্চর্য হয়ে দেখছিল। সত্যি এসব তার একদিনের সঞ্চয় নয়। সেই ছেলেবেলায় সাহিত্য পাঠও বোধহয় এর ভেতরে পড়ে আছে ম্যাট্রিক ক্লাসের মলাট ছেঁড়া রাফ খাতাটাও। তারপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে আরও কত বই কিনেছে, কত পড়েছে, কত পড়াই হয়নি। তবু সেগুলি সবই আছে এই তোরঙ্গের ভেতর। কোনোটার মলাট ছিঁড়েছে, কোনোটা মলাট দেওয়াই হয়নি, কোনোটার ভেতরে ভেতরে হয়তো পোকাও বাসা বেঁধেছে। আজ বহুদিন পর মঞ্জু এসে এই তোরঙ্গ খুলে একে একে বইগুলো বের করছে। নিশ্চয়ই এর ভেতরে মঞ্জুর কোনো উপকার করার সদিচ্ছা নেই, নিছকই স্বার্থ। নিজের মন মতো বই খুঁজুক। তবু এই সুযোগে বইগুলো একটু আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে। তাদের পাঁজরায় যে কীট বাসা বাঁধছিল, আজ সেখানে একটা বাধা গিয়ে পৌঁছলো তো। মঞ্জুর ওপর হঠাৎ কেমন যেন মন কৃতজ্ঞতায় ভরে উঠল। কিন্তু পরক্ষণে বসন্তর মনে হলো, এটা কি ঠিক হচ্ছে? মঞ্জু যে রত্নখনির সন্ধান পেয়ে গেল, এখন যদি রোজ চাইতে আসে, যদি দুবেলা পাড়াপড়শিকে বিলোতে আরম্ভ করে। মঞ্জু উঠে পড়েছে, হাতে একটা বই। এইটাই নিলাম বসন্তদা, আর এগুলো এখন এমনিভাবেই থাক, বিকেলে এসে বাক্সয় তুলে রাখবো। বসন্ত স্বর উঁচু করে বলল, কবে ফেরত দেবে? মঞ্জু চলে যাচ্ছিল, হঠাৎই ফিরে দাঁড়ালো। বলল, আমার কাছে যতদিনই থাকুক আপনার বইয়ের কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা মস্ত বড় ক্ষতি মঞ্জু করে দিয়েছিল। সে ক্ষতির হিসেব মঞ্জু কোনো দিন কষেনি। বসন্ত কোনো দিন তা টেরও পায়নি। একটার পর একটা দিন কেটেছে। মঞ্জু এসেছে একবার, দুবার, তিনবার, বই আর বই। কালিদাস থেকে রবীন্দ্রনাথ, বাদ যায়নি কোনোটা। এখন আর অনুমতি নিতে হয় না, নিজেই বই তুলে নেয়, তারপর ঠিক সময় ঠিক জায়গাতে রেখে দিয়ে যায়। হয়তো বলেওছে, বিয়েতে হিস্ট্রি নিয়েছি, ফরাসি বিপ্লবের ওপর একটা বই পড়াতে পারো বসন্তদা? একটা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বসন্ত সে বই জোগাড় করে এনেছে। নতুন বই সর্বপ্রথম মঞ্জুর হাতে দেওয়া চাই, যে বই হোক। মঞ্জু মনের খুশিতে পাতা উল্টাবে, নতুন বইয়ের গন্ধে বিভোর হয়ে উঠবে, যত্ন করে মলাট দেবে। তারপরে বসন্তর পেন দিয়ে নিজে হাতে লিখবে, শ্রী বসন্ত কুমার সরকার। তুমি কুমার লেখো কেন বসন্তদা? এখনও কুমার আছো, এইটাই বুঝি ঘোষণা করতে চাও সগর্বে? বসন্ত সরকার হেসেই বলেছে, বেশ তো, কৌমার্যটুকু নাড়া হয় তুমিই ঘুচিয়ে দিও। হয়তো একথা মঞ্জু জোরে হেসে উঠতে পারত, কিংবা নিঃশব্দে লজ্জায় রাঙিয়ে যেতে পারত, কিন্তু কিছুই হলো না। মঞ্জু কিছু না বলে করলে কাজে। যেদিন সত্যি সত্যি লিখল, শ্রী বসন্ত সরকার। বইয়ের পর বই স্তূপ হয়ে উঠল। আগে কালে ভদ্রে যে বই কেনা হতো শখের খাতিরে, আজ মঞ্জুর খাতিরে সে বই আসতে লাগলো মাসে মাসে। কিন্তু রাখবে কোথায়? মঞ্জু একদিন বইগুলো মাটির ওপর ছড়িয়ে রেখে গম্ভীর মুখে এসে দাঁড়ালো বসন্তর সামনে। বসন্ত আশ্চর্য জিজ্ঞাসা করলো, কি হলো? একটা শেল্ফ চাই। শেল্ফ? শেল্ফ দিয়ে কী হবে? আজ বাদে কাল বদলি হয়ে যাব, শেল্ফ বইব কোথায়? মঞ্জুর চোখ ছলছল করে ওঠে, বলে, বারে, তাহলে এই বইগুলো? ওগুলো ফেলে যাব না, সঙ্গেই নেব পুটলি বেঁধে। মঞ্জু কেমন যেন একরকমভাবে তাকিয়ে মৃদু হেসে বলল, সঙ্গে আর কিছু নেবে না? নিশ্চয়ই, নিত্য প্রয়োজনীয় যা তা তো নিতেই হবে। মঞ্জু তেমনি হেসে বলল, নিত্য প্রয়োজনীয় তো আমিও, তা বলে কি আর আমার সঙ্গে নেওয়া চলে? কথাটা বলেই ইচ্ছে করে মঞ্জু একটু থামলো, একটু বেশিক্ষণ তাকিয়ে রইল বসন্তর পানে। তারপর সহজভাবে বলল, নিত্য প্রয়োজনের না হলেও একটা শেল্ফ তোমার লাগবেই, যেখানেই থাকো, যেভাবেই থাকো। বইগুলো তো আর নষ্ট করা যায় না। বসন্ত কি ভেবে বলল, বেশ তাই হবে, একটা শেল্ফই তো। আবার একটা সপ্তাহ কাটলো। একদিন বিকেলে একটা রিকশার উপরে দামি কাঠের ঝকমকে পালিশ করা একটা বুক শেল্ফ নিয়ে বসন্ত বাড়ি ফিরল। বাড়ি ঢুকেই ডাকলো, মঞ্জু। মঞ্জু ছুটে এলো, ভালো করে হাত বুলিয়ে দেখলো, দু চোখ তার খুশিতে ভরে উঠল। তারপর সেই সন্ধ্যেতেই শুরু হলো তার বই গোছানো। নতুন শেল্ফ, নতুন কেনা বই, ছোট্ট একটা প্রাণীর এই অবহেলায় গড়া সংসারটিও আজ মঞ্জুর কাছে বোধহয় কেমন নতুন হয়ে উঠল। হঠাৎ একসময় বসন্ত দেখল শেল্ফে তার বইগুলোর মাঝে একখানা বাঁধানো সঞ্চয়িতা। কৌতূহলী হয়ে বইটা তুলে নিতেই মঞ্জু এসে বাধা দিল, থাক থাক, এ আবার কার বই? আমার? তোমার? তুমি আবার সঞ্চয়িতা কিনলে কবে?
তোমাদের বাড়িতে তো এসব পাট নেই। মঞ্জু লজ্জিত হয়ে বলল, গত বছর জন্মদিনে বাবা 5টা টাকা দিয়েছিলেন, মায়ের কাছ থেকে আরও 5টা টাকা নিয়ে একটা সঞ্চয়িতা কিনে ফেললুম। কই, আমার জানাওনি তো? মঞ্জু হাসলো, বলে, ইচ্ছে করেই জানায়নি। তাহলে তো তুমি বলবে ও বই তো তোমার আছে। বসন্ত একটা সিগারেট ধরালো, বলল, তা এখানে রেখেছো কেন? মঞ্জু কেমন একরকমভাবে হাসলো, বলল ভাঙা গলায়, থাক না। মঞ্জু আর দাঁড়ালো না, অন্ধকারে অদৃশ্য হয়ে গেল।